A short time ago, the United States military began major combat operations in Iran. 28 ফেব্রুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে 8 মিনিটের একটি ভিডিও পোস্ট করেন ট্রাম্প। ভিডিওতে তিনি ঘোষণা দেন ইরানের ভূখণ্ডে একটি বড় যুদ্ধাভিযান শুরু করেছে মার্কিন বাহিনী। Our objective is to defend the American people by eliminating imminent threats from the Iranian regime. পরে পেন্টাগন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়ে জানিয়েছে ইরানে চলমান সামরিক অভিযানের নাম রাখা হয়েছে অপারেশন এপিক ফিউরি। এরপর শনিবার এই অভিযান শুরুর পর থেকে ইরানের 1250টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে অন্তত 11টি ইরানি জাহাজ ধ্বংসের দাবিও করেছে তারা। হু হু করে বাড়ছে হতাহতের সংখ্যাও। এই অভিযানে বিমান হামলা চালানো হচ্ছে, সাগর থেকে ছোড়া হচ্ছে ক্রুজ ক্ষেপণাস্ত্র, সমন্বিত হামলা চালানো হচ্ছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতেও। পাশাপাশি ইরানের প্রতিরক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত উচ্চ পর্যায়ের ব্যক্তিদের উপরও হামলা চালানো হচ্ছে। ইরানও উপসাগরীয় কয়েকটি দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে। এখন পর্যন্ত মধ্যপ্রাচ্য সহ উপসাগরীয় অঞ্চলের 11টি দেশের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়েত, কাতার, বাহরাইনে থাকা ঘাঁটিগুলো। এরপরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন সামরিক অভিযান 4 থেকে 5 সপ্তাহ চলতে পারে। ইরানও ছেড়ে দেওয়ার পাত্র নয়, তারাও জানিয়েছে নিজেদের প্রস্তুতির কথা। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যে এই নতুন যুদ্ধ চালিয়ে যেতে পারবে ওয়াশিংটন? শেষ পরিণতি বা কি হতে পারে? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনেও। এ নিয়ে বাংলা এডিশনের সাথে কথা বলেছেন রেডিও তেহরানের সাবেক সম্পাদক সিরাজুল ইসলাম। এই মুহূর্তে যুদ্ধে এগিয়ে আছে কোন দেশ তাও পরিষ্কার করেছেন তিনি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপর যে হামলা শুরু করেছিল, সেই হামলার প্রথম দিকের যে ঘটনাগুলি তা দেখলে আমরা বুঝতে পারবো যে প্রাথমিক অবস্থায় অবশ্যই ইরান এবং প্রাথমিক অবস্থায় অবশ্যই আমেরিকা এবং ইসরায়েল এগিয়ে ছিল, কারণ প্রথম আঘাতেই তারা ইরানের খুবই গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তাকে তারা হত্যা করতে সক্ষম হয়েছে এবং ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে কয়েকজন মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, সেনা বাহিনীর চিফ অফ স্টাফ, তারপরে এরকম গুরুত্বপূর্ণ অনেক কর্মকর্তাকে তারা হত্যা করেছে। যদিও এই হত্যা করতে সক্ষম হয়েছে একটা ইতিবাচক কথা, কিন্তু আসলে ঘটনা তো নেতিবাচক। তারা এই যে হত্যা করলো, এটা একটা রাষ্ট্রীয় সন্ত্রাস, অন্যায় কাজ করেছে। আন্তর্জাতিক আইনের ধারে কাছে এগুলোর কোনো কিছুই নেই, সেক্ষেত্রে এগুলো অন্যায়। তবে ইরান প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে পাল্টা প্রতিরোধ করে তুলেছে এবং আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যের ইরান, আমেরিকা এবং ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের মোট টোটাল 11টা দেশে এই যুদ্ধের বিস্তৃতি ঘটেছে কমপক্ষে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানের লাগাতার হামলায় সেখানকার রাষ্ট্রপ্রধানদের কপালে এখন চিন্তার ভাঁজ। ইরান তাদের বুঝিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা দিতে ব্যর্থ যুক্তরাষ্ট্র। এটি ইরানের জন্য বড় বিজয় বলে মনে করছেন সিরাজুল ইসলাম। এই যে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি, আমি দেখলাম যে গতকালকে কুয়েতে মার্কিন দূতাবাস এবং সৌদি আরবের দূতাবাস এই রকম ভাবে হামলা চালাতে সক্ষম হয়েছে, হামলা চালাচ্ছে ইরান। এবং মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর ভেতরে একটা চিন্তা বা চেতনা সম্ভবত প্রতিষ্ঠা করে দিতে সক্ষম হয়েছে ইরান, যে আমেরিকা আরব দেশগুলো নিরাপত্তা দিতে পারবে না, কারণ আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটি, সামরিক ঘাঁটি কিংবা তাদের দূতাবাস রক্ষা করতে পারছে না আমেরিকা নিজেরাই। সেক্ষেত্রে সেই আমেরিকা কিভাবে আরব দেশগুলো নিরাপত্তা দিতে পারবে না, এই ধারণা সম্ভবত আরব দেশগুলোর ভেতরে ঢুকিয়ে দিতে পেরেছে, প্রতিষ্ঠা করে দিতে পেরেছে। এটা ইরানের জন্য একটা বড় রকমের বিজয়। কোন আরব দেশকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে দেখিনি বা যোগ দিচ্ছে না। সম্ভবত তারা এই জায়গা থেকে এই সিদ্ধান্তই নিতে যাচ্ছে যে এই যুদ্ধের পর হয়তো তারা বলবে আমেরিকাকে যে তোমাদের আর দরকার নেই, তোমাদের নিরাপত্তা আমাদের লাগবে না, আমাদের নিরাপত্তা আমরা দিই। কাউন্টার অ্যাটাকের শুরুতেই মার্কিন ঘাঁটিগুলোতে কেন হামলা চালানো ইরানের কৌশলগত পরিকল্পনার অংশ। একই সাথে মার্কিন দূতাবাসে হামলার মধ্য দিয়ে যুদ্ধের ব্যাপ্তি বাড়িয়েছে তেহরান, এমনটাই বলছেন সিরাজুল। কাতার এবং
এবং কাতারে সেন্টকমের হেডকোয়ার্টার এবং আলুদেই বিমান ঘাঁটি, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বিমান ঘাঁটি এবং সেন্টকমের প্রধান সদর দপ্তর হচ্ছে এখানে। এই দুটো ঘাঁটিকে একেবারে ড্যামেজ করে দিয়েছে, মারাত্মক ভাবে ধ্বংস করে দিয়েছে। কারণ ইরান জানে যে এগুলো তো খুব কাছে, সাগরের এপার ওপর, পারস্য উপসাগরের দক্ষিণ উত্তর, দক্ষিণ পাশে এই সমস্ত ঘাঁটি আর উত্তর পাশে ইরান, মাত্র কয়েক কিলোমিটারের ব্যাপার সেটা বলা যায়। পারস্য উপসাগর আর কতটুকু চওড়া। তো সেক্ষেত্রে খুব এই ঘাঁটিগুলো যদি ইরান এখনই ধ্বংস করে না দিতে পারে, তাহলে এই সমস্ত ঘাঁটি ব্যবহার করে আমেরিকা ইরানের উপরে মারাত্মক রকম সামরিক চাপ তৈরি করতে পারত। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিকভাবে ইরান মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়ার জন্য, ডিসম্যান্টেল করে দেওয়ার জন্য খুব বিশেষভাবে মনোনিবেশ করেছে। আর ওইদিকে ইরানে ইসরায়েলের উপর হামলা চালায়। এখন আমরা দেখতে পাচ্ছি যে ঘাঁটির পাশাপাশি মার্কিন দূতাবাসগুলোতেও হামলা চালাচ্ছে। তার মানে ইরান যুদ্ধটাকে ওয়াইড রেঞ্জে নিয়ে যাচ্ছে। একই সাথে চলমান যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির কথাও উল্লেখ করেছেন তিনি। ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপর কম হামলা চালায়নি, কম হামলা চালানোর কোনো কথাও না, কারণও না। কারণ আমেরিকা এবং ইসরায়েলের অনেকগুলো টার্গেট ছিল, তার ভিতরে একটা টার্গেট হচ্ছে যে তাদের নেতৃত্বকে একেবারে শেষ করে দেওয়া এবং বিপ্লবী সরকার, ইসলামী সরকার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। তাই এই কাজগুলো করতে গেলে খুব অল্প স্বল্প হামলায় তো হবে না। অতএব তারাও তাদের পক্ষ থেকে মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে, এটাও ঠিক। কিন্তু ইরানের জনগণ এখানে কতটুকু দৃঢ়তা দেখাতে পারবে, ইরানের সামরিক বাহিনী কতটুকু দৃঢ়তা দেখাতে পারবে, তার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। আমি এখানে বলবো যে ইরানের জনগণ এখনো ইসলামী সরকারের বা বিপ্লবী সরকারের পক্ষে আছে। তা না হলে এতদিন বিক্ষোভ মিছিল টিছিল অনেক কিছু হতো, এরকম কোনো কিছু তেমন ঘটেনি। আবার ইরানি সামরিক বাহিনী যথেষ্ট দৃঢ়তার সাথে প্রতিদিন হামলার মাত্রা বাড়াচ্ছে, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন, আধুনিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ব্যবহারও বাড়াচ্ছে। এই যুদ্ধের শেষ পরিণতি কি হবে তা বলা কঠিন, তবে সিরাজুল ইসলাম বলছেন দুপক্ষের জন্যই এটি অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। এবার হয়তো মধ্যপ্রাচ্য থেকে মার্কিন আধিপত্য বিদায় হবে, নয়তো ইরানকে আরো বড় খেসারত দিতে হতে পারে। জানি না এই যুদ্ধের শেষ পরিণতি কোথায় যাবে, তবে এইটুকু বলি যে আমেরিকা ইসরায়েলের পক্ষ থেকে চূড়ান্ত ভাবে ইরানের ইসলামিক বিপ্লবী সরকার ব্যবস্থাকে নস্যাৎ করে দেওয়ার, বানচাল করে দেওয়ার, একদম শেষ করে দেওয়ার চেষ্টা নিয়ে এই হামলা। আর ইরানের পক্ষ থেকে তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা এবং মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েলের প্রভাব প্রতিপত্তি থাকবে কি থাকবে না, এই সিদ্ধান্তমূলক একটা যুদ্ধ ইরানের পক্ষ থেকে পরিচালনা করা হচ্ছে বলে মনে করি। সেক্ষেত্রে আমার মনে হয় যে চূড়ান্ত পরিণতি ওখানে গিয়ে থামবে, যে ইসরায়েল আমেরিকার মধ্যপ্রাচ্যের প্রভাব প্রতিপত্তি থাকবে নাকি ইরানের ইসলামী সরকার টিকে থাকবে, ব্যাপারটা এখানে গিয়ে ফয়সালা হবে। এর ভেতরে যদি বিশ্বের গুরুত্বপূর্ণ কোন দেশের বা কতগুলো দেশের উদ্যোগে কূটনৈতিক ব্যবস্থা পদক্ষেপ নেওয়া হয়, তাহলে হয়তো ভিন্ন কিছু ঘটতে পারে। তবে শিগগিরই যুদ্ধ পরিস্থিতির অবসান হয়ে ফিরে আসবে শান্তি, এমনটাই প্রত্যাশা বিশ্বের শান্তিকামী মানুষের। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।